দর্শক মাইলস্টোন ট্র্যাজেডির আরও খবরাখবর জানতে আমরা একটু চলে যাব জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানে আছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, আহতদের এখন কি অবস্থা, তাদের চিকিৎসকরা কি বলছেন? ব্রিফিং হলো, ব্রিফিংয়ে কি কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন। সারিকা, এখন পর্যন্ত ৪২ জন যারা এই গতকাল যে দুর্ঘটনা তারা আহত হয়েছিল তারা এখানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং তার মধ্যে ৫ জন কিন্তু আইসিইউতে আছেন এবং এর আগের সংবাদে আমি বলেছিলাম নতুন করে ৭ জন, নতুন করে ৮ জন গতকাল রাত থেকে আজকে সকাল ৮টা পর্যন্ত তারা এর মধ্যে মারা গেছেন, যার মধ্যে সব মিলিয়ে ২৭ জনের মৃত্যুর তথ্য কিন্তু আজকে আমরা পেয়েছি। সব মিলিয়ে এর মধ্যে ২০টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। আর আহত যারা রয়েছেন তাদের বেশিরভাগেরই কিন্তু অবস্থা অনেকটাই গুরুতর, কারণ বেশিরভাগেরই কিন্তু শ্বাসনালী পুড়ে গেছে। অনেকেরই এর মধ্যে ৫ জন আইসিইউতে আছেন এবং বাকি যারা যে সমস্ত ১০ বছর এবং ১৩ বছরের যে সমস্ত শিক্ষার্থীরা আছেন তাদের কিন্তু অনেকের শরীরে ৬%, ৮%, কারোর ১৫%, কারোর ৬% এবং কিছু শিক্ষক রয়েছেন যাদের শরীরেও কিন্তু এই ধরনের ১৩%, ৯%, 18%, 20%, 35% এরকম বার্ন রয়েছে। যেহেতু অনেক কম বয়সী বাচ্চা, এরা আসলে কতটুকু আগুনে পোড়া কষ্ট আসলে কতটুকু সহ্য করতে পারবে, এবং যেহেতু বেশিরভাগ এরই শ্বাসনালী পুড়ে গেছে এবং কিছুটা সংক্রমণ হতে পারে, তো সেই বিষয়টা আসলে চিকিৎসকরা কাউকে আশঙ্কা মুক্ত বলছে না। কারণ কিছুক্ষণ আগে যিনি ব্রিফ করেছিলেন তিনি আসলে বলছেন যে বাংলাদেশে অনেক কঠিন একটা সময়ের মধ্যে যাচ্ছে। গতকালকে যেই ঘটনাটি ঘটেছে এর মধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে এবং বাকি যারা রয়েছেন তারা অনেকেই এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ঢাকা মেডিকেলে ৩ জন রয়েছেন ভর্তি, তাদের মধ্যে ২ জন কিন্তু আইসিইউতে রয়েছে। যেহেতু আইসিইউতে রয়েছে এর মধ্যে আরও বেশ কয়েকজন আছেন ভেন্টিলেশন, তাদের অবস্থাও কিন্তু বেশ গুরুতর। তো চিকিৎসকরা বলেছিলেন আসলে যেহেতু এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাথে সিঙ্গাপুরের একটি হসপিটালের একটি সমঝোতা আছে, যার কারণে এখান থেকে যে সমস্ত চিকিৎসার যে কোনো জটিলতা যদি থেকে থাকে সেই জটিলতাটি তারা সেখানে পাঠাচ্ছেন এবং সেখান থেকে আসলে দেখভাল করা হচ্ছে। কোনো ধরনের চিকিৎসার কোনো ধরনের কোনো ত্রুটি থাকছে না, কোনো ধরনের দায়িত্ব অবহেলা নেই। যারা চিকিৎসকরা রয়েছেন, আমি একজন চিকিৎসকের সাথে কথা বলেছি কালকে রাত্রে, তার সাথে কথা বলেছিলাম, তিনি এখন পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছেন। তারা বলছিলেন যে এই একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা। কালকে যে সমস্ত কোমলমতি শিশুরা মাত্রই যারা পরিবারের সব থেকে ক্ষুদে সদস্য তারা কিন্তু অনেকে মৃত্যুর কোলে, অনেকে ঢলে পড়ছেন, অনেকে বিছানায় কাতরাচ্ছেন পুরা শরীর নিয়ে। তো তাদেরকে আসলে তারা সর্বোচ্চটা চেষ্টা করছেন যে যত দ্রুত সম্ভব আসলে তাদেরকে সুস্থ করা যায়। সেক্ষেত্রে কারোর যদি দেশের বাইরের চিকিৎসার প্রয়োজন হয় সেই বিষয়টি আসলে তারা দেখভাল করছেন। এর মধ্যে আমরা একজন দেখতে পাচ্ছি, একজন হয়তো কোনো একজন উপদেষ্টা এখানে দেখতে এসেছেন যারা এখানে ভর্তি আছেন, যে সমস্ত শিক্ষার্থী এবং কয়েকজন শিক্ষক ভর্তি আছেন তাদেরকে হয়তো দেখতে এসেছেন। যদিও দূর থেকে তিনি তার পরিচয়টা সে বোঝাচ্ছেন, যদি একজন উপদেষ্টা, তিনি জাতীয় পতাকাবাহী একটি গাড়ি নিয়েই ভেতরে প্রবেশ করলো। তো আসেন বিভিন্ন দেশের বিভিন্ন যারা আসলে এখানে চিকিৎসক এবং যারা দায়িত্বশীল রয়েছেন তারা এখানে আসছেন। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আসলে বারবার বলা হচ্ছে যে কোনো ধরনের ভিড় যাতে না করা হয়, কারণ এই সমস্ত যেহেতু সংক্রামক রোগ, এই যেহেতু যারা যারা আগুনে পুড়েছে এখানে কোনো ধরনের যাতে সংক্রমণ না ঘটে সেই বিষয়টি আসলে দেখভাল করার জন্য তারা আসলে বারবার করে বলছেন যে এখানে যাতে মানুষের ভিড় যাতে কোনো ধরনের জটলা যাতে সৃষ্টি না হয় সেই বিষয়টি আসলে বারবার বলা হচ্ছে। এবং এছাড়া গতকালকে যেই ধরনের রক্তের একটা সংকট সৃষ্টি হয়েছিল সেই সংকট কিন্তু অনেকটাই কেটে গেছে। কিছুক্ষণ আগে যিনি ব্রিফ করছেন তিনি বলছেন যে সর্বোচ্চ ১০০ জন বা তার কিছু কম সংখ্যক যারা রক্ত দান করবেন এই ধরনের ব্যক্তির আসলে মোটামুটি এখানে তারা সব কিছু ঠিক করতে পারবেন। তো রক্ত দেওয়ার জন্য বেশি মানুষের উপস্থিতির এখানে দরকার নেই। আর কিছুক্ষণ পরে এখানে ব্রিফ করবেন আরেকজন চিকিৎসক, যেটি আরও কী অবস্থা আছেন এখানে যে সমস্ত চিকিৎসক যারা আসলে ভর্তি আছেন তারা কি অবস্থায় আছেন সেই বিষয়টি জানার জন্য দুপুর ২টার পরে এখানে দায়িত্বশীল আরও একজন ব্রিফ করবেন। তো তারা সব আসলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, যারা এই সমস্ত কোমলমতি শিক্ষার্থী, পরিবার অনেক ছোট বাচ্চা যারা মাত্র ১০ বছর, কেউ ক্লাস 1-এ পড়ে, 2-তে বা 3-তে পড়ে, এই সমস্ত বাচ্চারা যাতে দ্রুত সুস্থ হয়ে আসতে পারে এবং এই ধরনের পরিণতি যাতে আর কারণ না হয় এই জন্য আসলে সবার কাছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এরই মধ্যে আমাদের সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট থেকে যুক্ত আছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা। ওখানকার কি পরিস্থিতি দেখছেন?
স্যারকা ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে যে 3 জন রোগী ভর্তি ছিলেন সেই 3 জন রোগীকে কিন্তু কিছুক্ষণ আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হয়েছে মাত্র কিছুক্ষণ আগে, এবং এখানে দুজনের অবস্থা কিন্তু বেশ গুরুতর। সবুজা বেগম নামে মাইলস্টোনের স্কুলের যিনি সহকারী আছেন তিনি 8% পুড়েছেন, কিন্তু তার আসলে কিডনি সেভাবে কাজ করছে না, এ কারণে তার অবস্থা বেশ গুরুতরই বলছেন চিকিৎসকরা। তাকে কিছুক্ষণ আগে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে, এবং জারিফ যে সেই ছেলেটির বেশ শঙ্কাজনক বলছেন চিকিৎসকরা, তার 38% পুড়ে গেছে এবং তার শ্বাসনালী পুড়ে গেছে, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে তারও কিন্তু কিডনি সেভাবে কাজ করছে না। তারা চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে তার অবস্থা তারা বেশ আশঙ্কাজনকই মনে করছেন। আর রায়ান, যার অবস্থা তুলনামূলক কম সংখ্যাজনক, তার আসলে 18% পুড়েছে এবং তাকেও কিন্তু কিছুক্ষণ আগে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এবং একটি বিষয় কিন্তু আমি আপনাকে একটু জানিয়ে রাখি সারিকা, যে বার্ন ইনস্টিটিউটে তাদের পাঠানো হয়েছে কারণ হচ্ছে তারা চাচ্ছেন যে এই যে মাইলস্টোন স্কুলের যারা যারা ভিকটিম, যারা বার্নের এমন রোগী আছেন তাদের সবাইকে একসাথে চিকিৎসা দেওয়ার জন্যই কিন্তু চিকিৎসকরা এই সিদ্ধান্তটি নিয়েছেন। আমরা ঢাকা মেডিকেলের যে বার্ন ইউনিটের যিনি বিভাগীয় প্রধান, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি বলেছেন যে আসলে তেমন কোনো সীমাবদ্ধতা কিংবা জটিলতা কিংবা কোনো স্বল্পতা থেকে তারা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠাননি, তাদেরকে একসাথে চিকিৎসা দেওয়ার জন্যই কিন্তু তাদের এই পরিকল্পনা। আমার সাথে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডাক্তার হারুনুর রশিদ আছেন, আমি একটু কথা বলবো তার সাথে। আপনি তো আসলে এই রোগীদেরকে শুরু থেকে দেখছিলেন এবং কিছুক্ষণ আগেই তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠিয়ে দেওয়া হলো। আমি একটু সার্বিক পরিস্থিতি আপনার কাছে জানতে চাই রোগীদের বিষয়ে। আচ্ছা, এই রোগীগুলো আমাদের কাছে গতকালকে 4টা থেকে 4:30, বিকাল 4টা 4:30টার মধ্যে আমাদের কাছে এসেছিল। আমরা 4 জন রোগীকে সেবা দেওয়ার সুযোগ পেয়েছি। তার মধ্যে একজন পেশেন্ট এসেছিল, এই বাচ্চাটার নাম হচ্ছে জুনায়েদ, ওর বয়স 9 বছর, ও ক্লাস 3 একজন স্টুডেন্ট ছিলেন। ওকে আমরা ব্রড ডেড হিসেবে পেয়েছি। ব্রড ডেড মানে ওকে মৃত হিসেবেই আমাদের কাছে নিয়ে আসা হয়েছে। তার পরবর্তীতে আরও 3 জন পেশেন্টকে আমরা ভর্তি করতে পেরেছিলাম। তাদের মধ্যে একজন ছিলেন জারিফ, যার বয়স হচ্ছে 12 বছর বয়স। তার শরীরের 38% পুড়ে গিয়েছিল এবং তার শ্বাসনালী পুড়ে গিয়েছিল। এই পেশেন্টটাকে আমরা সাথে সাথে ভর্তি করে আইসিইউতে শিফট করেছিলাম। পরবর্তীতে আরও 2 জন পেশেন্ট, একজন হচ্ছেন 40 বছর বয়স্ক একজন মহিলা, উনি স্কুলে সম্ভবত আয়া হিসেবে কাজ করতেন। উনি যদি ওনার 8% পুড়ে গিয়েছিল, কিন্তু তারপরেও ওনার অন্যান্য বিভিন্ন কারণে ওনার কিডনিতে সমস্যা ছিল, আমরা ভর্তি রেখেছিলাম। আরেকজন বাচ্চা যার বয়স হচ্ছে 14 বছর, ওই পেশেন্টটা হচ্ছে 18% পুড়ে গিয়েছিল এবং হচ্ছে তার থুতনিতে আঘাত ছিল। এই পেশেন্টটাকে আমরা ভর্তি রেখেছিলাম। 3 জন পেশেন্টকেই আমাদের কাছে 2 জন পেশেন্টকে আমরা আইসিইউতে শিফট করেছিলাম, একজন পেশেন্টকে আমরা আমাদের সাধারণ ওয়ার্ডে রেখেছিলাম। কিন্তু সমন্বিত চিকিৎসার অংশ হিসেবে সব পেশেন্টকে এক ছাতার নিচে রাখার অংশ হিসেবে আমরা আমাদের ইনস্টিটিউটের পরিচালক মহোদয় স্যার এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের পরিচালক মহোদয় স্যার এবং আমাদের বিভাগীয় প্রধান স্যার, ওনারা কথা বলে একসাথে সিদ্ধান্ত নিয়েছেন যে সব পেশেন্টগুলো ইনস্টিটিউটে শিফট করে একসাথেই চিকিৎসা দেওয়া হবে। ওইটার অংশ হিসেবে আমরা পেশেন্টগুলোকে পাঠিয়েছি। এছাড়া আমাদের এখানে মানে সুযোগ সুবিধার কমতির কারণে কোনো সীমাবদ্ধতা ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার। আমরা কথা বলছিলাম চিকিৎসকদের সাথে এবং যেমনটি বলছিল যে তারা চাচ্ছেন যে তাদের সমন্বিত চিকিৎসা হোক, এবং যেহেতু তারা একই ঘটনায় তারা বার্ন হয়েছেন এবং সেই পরিকল্পনা থেকেই কিন্তু তাদেরকে আসলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো, এবং চিকিৎসকরা কিন্তু তেমন কোনো প্রত্যাশার কথা আমাদের শোনাতে পারছে না এবং তাদেরকে বেশ শঙ্কাজনকই বলছেন তারা। সারিকা, সূচনা ধন্যবাদ আপনাকে। এর মধ্যে ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। গতকাল তো উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে, আজ ক্যাম্পাস থেকে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? শোকে মুহ্যমান পুরো জাতি এবং এই ক্যাম্পাসের এখানে যে চিত্র, সেই চিত্র আসলে বলে বোঝানো যাবে না। আশপাশের মানুষ যারা গতকাল এই চিত্র দেখেছেন, এতগুলো ছোট শিশুর জীবন অকালে ঝরে গেছে, সেই স্কুল ক্যাম্পাস আসলে উৎসুক মানুষ আজকে দেখতে এসেছেন, তবে সেই সংখ্যা অনেকটা কম। এবং সরকারের যে কর্তৃপক্ষ রয়েছে, বাংলাদেশ বিমান বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশের যে ফরেনসিক দল রয়েছে, তারা ঘটনাস্থল সকাল থেকে পরিদর্শন করছেন। এবং আমি ঠিক এখন যেই ভবনটির সামনে রয়েছি, এটি হচ্ছে সেই ভবন যেই ভবনে গতকাল দুপুর 1টার পরে
ভয়াল সেই বিমান দুর্ঘটনা ঘটে এবং যার ফলে মুহূর্তেই এতগুলো শিশুর জীবন অঙার হয়ে গেছে, সাথে সাথে অনেকের প্রাণ চলে গেছে। আজকে স্কুলের কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা কেউ কেউ আসছেন, বড় শিক্ষার্থীরা অর্থাৎ যারা প্রাণে বেঁচে গেছেন কিংবা ক্লাস 8-এর ঊর্ধ্বে যারা, তারা আসছেন, দেখছেন। এবং যে ভবনটি দেখছেন, যে এই ভবন থেকে আসলে গতকাল এত কাছ থেকে এখান থেকে দর্শকদের দেখানোর সুযোগ হয়নি নিরাপত্তা ব্যবস্থা উদ্ধার তৎপরতার কারণে। প্রচণ্ড আগুনের যে লেলিহান শিখা, সেই লেলিহান শিখার কারণে কিন্তু এখানে পৌঁছানোই সহজ হয়নি। একটি 2তলা ভবন, এই ভবনের উপরে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান FT-7 BGI। দুপুর 1:06 বিমান বাহিনী ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে। 16 মিনিট ওড়ার পরে বিমানটির যান্ত্রিক ত্রুটির কারণে এখানে এসে কিন্তু আছড়ে পড়ে। যখন এটি আছড়ে পড়ে ঠিক তখন কিন্তু ছুটি হয়ে যাচ্ছিল, বেশিরভাগ ক্লাসের ছুটি হয়ে যাচ্ছিল, যেহেতু ছোট্ট ছোট্ট শিশুরা। সেই ছোট্ট ছোট্ট শিশুদের বই খাতা দেখে যেটা মনে হচ্ছে যে তারা বেশিরভাগই আসলে ক্লাস 3 থেকে শুরু করে 5-6-এর মধ্যে পড়ে এবং আগুনের কারণে কিন্তু তাদের সেই পিঠে ঝোলানো ব্যাগ, বই, তাদের CW HW খাতা তা কিন্তু সব পুড়ে গেছে। এখানে রাখা হয়েছে। আসমাউল হুসনা জায়রা ক্লাস 3-তে পড়ে, স্কাই সেকশন বাংলা বিভাগে, তার একটি খাতা এখানে রয়েছে। তো সব মিলে এখানকার যে পরিবেশ তা আসলে বলে বোঝানো যাবে না। সবাই আসলে এই ঘটনার জন্য ভীষণভাবে দুঃখ প্রকাশ করছে এবং শোক সন্তপ্ত পরিবারের পাশে সমবেদনা জানানোর ভাষাও আসলে তাদের নেই। এ হচ্ছে এই স্কুল প্রাঙ্গণ থেকে সবশেষ চিত্র। সারিকা। সবুজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় হতাহতদের খবর আমরা জানছিলাম, সেই সাথে মাইলস্টোন ক্যাম্পাসের সবশেষ খবর আমরা জানছিলাম। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। JMG Furniture, crafting the perfect balance.